আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে 6 শ্রেণীর সম্পত্তি চিরদিনের জন্য আপনি নামজারি করতে পারবেন না, সেই সম্পত্তিগুলো কি কি বিস্তারিত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কোন কোন সেই সম্পত্তি আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানি যে সম্পত্তি আপনি যদি ক্রয় করেন অথবা ওয়ারিশ সূত্রে পান অথবা দান সূত্রে পান, যেইভাবেই পান, আপনি সম্পত্তি পাওয়ার পরে বা ক্রয় করার পরে অবশ্যই কিন্তু আপনার নামজারি করতে হয়। নামজারি ছাড়া আপনি কোথাও সম্পত্তি হস্তান্তর, বেচা বিক্রি বা কোনো কিছুই করতে পারবেন না। তো অবশ্যই আপনার যখন আপনি কোনো সূত্র থেকে বা ওয়ারিশ সূত্রের থেকে সম্পত্তি পাবেন, সেই সম্পত্তি পাওয়ার পরে কিন্তু আপনাকে নামজারি করার মাধ্যমেই কিন্তু আপনি ওই সম্পত্তির দাবিদার হবেন বা মালিক হবেন, বা ওই সম্পত্তি আপনি হস্তান্তর বা বেচা বিক্রি করতে পারবেন। কোন কোন কারণে আপনি সম্পত্তির মালিক বা দখলদার হওয়ার পরেও কিন্তু আপনি সম্পত্তির নামজারি করতে পারবেন না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি সর্বমোট 6 ধরনের সম্পত্তি আপনি কোনোভাবেই আপনার দখলে থাকা সত্ত্বেও কিন্তু আপনি নামজারি করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনি উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপনি চাইলেই কিন্তু ওয়ারিশ সনদপত্র দিয়ে আপনি কিন্তু আগে 2025 সালের আগে চাইলেই কিন্তু আপনি সেটি আপনার ওয়ারিশ সনদপত্র দিয়ে নামজারি করতে পারতেন, অথবা আপনার নামজারি বেচা বিক্রি করতে পারতেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা তৈরি হয় নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে 2025 সালের নতুন আইনে বলা হয়েছে, সম্পত্তি বাটোয়ারা অথবা ভাগ বন্টননামা দলিল ছাড়া আপনি কিন্তু আপনার এই সম্পত্তি হস্তান্তর অথবা বেচা বিক্রি কিছুই করতে পারবেন না। কারণ এটি যদি করে থাকেন তাহলে কিন্তু চিরতরে আপনার সম্পত্তির নামজারি করা বন্ধ হয়ে যাবে বা নামজারি করতে পারবেন না। কারণ কি, আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়ার পরে সর্বপ্রথম আপনারা যে ওয়ারিশ আছেন, আপনার ভাই বোন যারা আছেন, তাদের মধ্যে একটি বন্টননামা দলিল করতে হবে, কে কোথায় থাকবেন এই বিষয়টি নির্ধারণের পরেই কিন্তু আপনি নামজারি করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি নামজারি করার কোনো সুযোগ নাই। নামজারি চিরতরে এটি বন্ধ হয়ে যাবে যদি আপনি বন্টননামা না করে যদি শুধু নামজারি করতে আসেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয় হচ্ছে ক্রয় সূত্রে অথবা সাবকাবলা সূত্রে যদি আপনি সম্পত্তি পান অথবা মালিক হন, সেই ক্ষেত্রে কিন্তু যদি দলিলে যদি তথ্যগত কোনো ভুল থাকে অথবা দলিল নাম্বার, বাটোয়ারা দলিল নাম্বার যেটি আছে সেটি যদি ভুল থাকে, তাহলে কিন্তু আপনি সম্পত্তির নামজারি করতে পারবেন না। কারণ সম্পত্তির নামজারি করতে গেলে ভূমি অফিসে যে তহসিলদার কর্মকর্তা আছেন অথবা সহকারী সহকারী কমিশনার আছেন, তারা কিন্তু আপনাকে ফিরে দিবে, আপনাকে বলবে যে আপনি সম্পত্তির নামজারি সংশোধন করে নিয়ে আসেন, অথবা এটি বায়া দলিল যে দলিল নাম্বার ভুল আছে এটি কারেকশন করে নিয়ে আসেন। তারপরেই কিন্তু আপনি সেই দলিলের নামজারি করতে পারবেন। এটি একটি জটিল প্রক্রিয়া, সেজন্য আপনাকে মামলাও করতে হতে পারে। প্রিয় দর্শক, এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে যে সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত জমি যদি আপনার নামে আপনার জমির ভিতরে থাকে, সেই ক্ষেত্রে এটি কেমন, এটি যেমন হচ্ছে আপনার সম্পত্তি আছে 5% কিন্তু আপনার খাস জমি আছে আরও 5%, আপনি 10% আপনি দখলে রাখছেন। এই 10% সম্পত্তি কিন্তু আপনি মালিক না, আপনি শুধুমাত্র 5% সম্পত্তির মালিক। তাই প্রিয় দর্শক, আপনি যখন অন্যের কাছে এই 10% মালিক বলে বিক্রি করবেন, তখন কিন্তু তিনি চিরতরে এই সম্পত্তির নামজারি করতে পারবেন না। শুধুমাত্র আপনার নামে যে 5% সম্পত্তি ছিল, শুধুমাত্র সেই সম্পত্তিটুকুই তিনি নামজারি করতে পারবেন। প্রিয় দর্শক, এরপর আমরা আসি 3 নম্বরে, এই 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তি। অর্পিত সম্পত্তি কি? অর্পিত সম্পত্তি হচ্ছে 1965 সাল থেকে 1969 সাল পর্যন্ত এই সম্পত্তি এই সময় যখন পাকিস্তানের কিছু হিন্দুরা রাতারাতি
ভারতে চলে যায় তাদের সম্পত্তি জায়গা জমি রেখে, তখন ওই সম্পত্তি যারা দখল করে বা নিজেরা ভোগ দখল করতো তখন তাকে অর্পিত সম্পত্তি বলা হতো। এটি তফসিল বর্ণিত সম্পত্তি। এটি আপনার যখন আপনি দখল করে যদি রাখেন, যদি দখল করে রেখে যদি বলেন যে এই সম্পত্তি তারা যারা ওনারা যখন দেশ ছেড়ে, আপনার হিন্দুরা যখন দেশ ছেড়ে ভারতে অবস্থান করছে, তখন আপনি দখলে নিয়ে বলছেন যে এই সম্পত্তি আমি তাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিন্তু আপনি শুধুমাত্র দখল আছেন, আপনার এছাড়া কোনো জমির কাগজপত্র কিছুই নেই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই অর্পিত সম্পত্তির মালিক কোনোভাবেই হবেন না। আর এই সম্পত্তি চিরতরে আপনি নামজারি করতে পারবেন না। এটিকে, এই অর্পিত সম্পত্তিকে ভেস্টেড প্রপার্টিও বলা হয়। এটি যদি শুধুমাত্র আপনি একটি কারণে নামজারি করতে পারবেন, সেটি হচ্ছে মহামান্য হাইকোর্টের অথবা বিজ্ঞ আদালতের কিন্তু আপনার আদেশ লাগবে। এই আদেশ যদি থাকে বা রায় ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ভেস্টেড প্রপার্টি অথবা অর্পিত সম্পত্তির নামজারি করতে পারবেন। অন্যথায় কিন্তু এই ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তির আপনি নামজারি করতে পারবেন না চিরতরের জন্য। প্রিয় দর্শক, এরপর আসি সরকারি জমি। সরকারি জমি যেমন এলজিআইডি থেকে যে সম্পত্তি আছে, অথবা বন বিভাগের যেই সম্পত্তি আছে, অথবা সড়ক ও জনপথের যেই সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো যদি আপনি কোনো কারণে নিজের দখলে রাখেন, আপনি দখলে রাখার পরে যদি সেই সম্পত্তি আপনি চান যে আপনি নিজের নামে নামজারি করবেন, আপনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করতেছেন কিন্তু এই সম্পত্তিগুলো অবৈধ, কিন্তু এটি যদি আপনি নামজারি করতে চান, তাহলে কিন্তু চিরতরে আপনার এই নামজারি আপনি করতে পারবেন না। চাইলে এই নামজারিটি আপনার জন্য বন্ধ হয়ে যাবে চিরতরের জন্য। তো সরকারি যে প্রপার্টি আছে, এই প্রপার্টি আসলেই আপনার বিরুদ্ধে আপনি নামজারি করা কোনোভাবেই সম্ভব না, যদি আপনি দখলে থাকেন অথবা এটিকে ভোগ দখল করেন। এরপর আসবে প্রিয় দর্শক, যদি দলিলের কোনো দাগ নাম্বার ভুল হয়, এই ভুলের কারণে যদি আপনি আপনার দলিল যখন তৈরি করেন সাবকাবলা ক্রয় সূত্রে অথবা যেই সূত্রে সম্পত্তি পাওয়া ক্রয় সূত্রে হোক বা বেচা বিক্রি আপনার ক্রয় সূত্রে হোক, অথবা দান সূত্রে পান অথবা বন্টননামা সূত্রেই পান, যে সূত্রেই পান, সেই সম্পত্তি যদি বায়া দলিলের দাগ নম্বরটি ভুল থাকে, তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তির কোনোদিনও নামজারি করতে পারবেন না। এটির জন্য কিন্তু আপনাকে, যদি ভূমি অফিসে যান, তাহলে তারা কিন্তু আপনাকে ফেরত পাঠাবে, অথবা আপনাকে এই যে দলিল দাগ নম্বরটি আছে এটি আপনাকে অবশ্যই সংশোধন করে আসতে হবে। তাহলে কিন্তু আপনি চাইলে আপনি এই সম্পত্তির নামজারি করতে পারবেন, অন্যথায় কিন্তু চিরতরের জন্য আপনি এই সম্পত্তির নামজারি করতে পারবেন না। প্রিয় দর্শক, সর্বোপরি যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন অথবা আপনাদের উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আইন জানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।